শুরু করছি ইলমা বেহরোজের উপন্যাস আমি পদ্মজা। আপনারা যদি এই উপন্যাসের আগের পর্বগুলো না দেখে থাকেন তাহলে এই ভিডিওর এন্ড স্ক্রিনে আপনারা সম্পূর্ণ প্লেলিস্টটি পেয়ে যাবেন। সেখান থেকে চাইলে ক্লিক করে আপনারা আগের ভিডিওগুলো দেখে নিতে পারবেন। চলুন উপন্যাসের পরবর্তী অংশ শুরু করা যাক। পদ্মজা উসখুস করতে করতে শুয়ে পড়ে। হারিকেন নিভে যায়। নূরজাহান ঘুমে তলিয়ে যান। নাক ডাকছেন তিনি। নাক ডাকার তীব্রতা অনেক, যা পদ্মজাকে বিরক্ত করে তোলে। পদ্মজা ঘুমানোর চেষ্টা করে। হাজার ভাবনার ভিড়ে একসময় ঘুমিয়ে পড়ে। শেষ রাতে ঘুমের ঘরে অনুভব করে হাঁটুতে কারো হাতের ছোঁয়া। পদ্মজা চোখ খোলে। মুখের সামনে কেউ ঝুঁকে রয়েছে। পদ্মজা ধরফরিয়ে উঠে চিৎকার করে উঠল, কে? সঙ্গে সঙ্গে পুরুষ অবয়বটি ছুটে বেরিয়ে যায়। পদ্মজা কাঁপতে থাকল। শরীর বেয়ে ঘাম ছুটছে। ভয়ে ঠোঁট শুকিয়ে কাঠ। সে নূরজাহানকে ভয়ার্ত স্বরে ডাকে, দাদু, দাদু। নূরজাহান একটু নড়ে আবার ঘুমিয়ে পড়লেন। পদ্মজা আর ডাকল না। সে ঘন ঘন নিঃশ্বাস নিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করে। তার চোখের দৃষ্টি দরজার বাইরে। মস্তিষ্ক ভাবছে, দরজা তো লাগানো ছিল। বাইরে থেকে কেউ কিভাবে ঢুকলো? নাকি এর মাঝে দাদু টয়লেটে গিয়েছিলেন? পদ্মজার বুক হাঁপড়ের মতো ওঠানামা করছে। সে জিহ্বা দিয়ে শুকনো ঠোঁট ভিজিয়ে নিল। একটু ভয় ভয় করছে। কে এসেছিল? এভাবে গায়ে হাত দিচ্ছিল কেন? পদ্মজা চোখ খিচে ছি বলে আগন্তুকের প্রতি ঘৃণা প্রকাশ করে। বাকি রাতটুকু আর ঘুম হলো না তার। ভয়টা কমেছে। এই জায়গায় পূর্ণা থাকলে হয়তো পুরো বাড়ি চেঁচিয়ে মাথায় তুলে ফেলত। পদ্মজা মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করে এরকম ঘটনা পূর্ণার জীবনে যেন না আসে। একদম গুড়িয়ে যাবে। উঠে দাঁড়াতে পারবে না। পূর্ণার কথা মনে পড়তেই পদ্মজার বুকটা হু হু করে উঠল। কান্না পায়। অন্যদিন পাশে পূর্ণা থাকে, আজ নেই। ফজরের আজান পড়তেই নূরজাহান চোখ খুলেন। বিছানা থেকে নেমে দেখেন পদ্মজা জায়নামাজে দাঁড়ালো মাত্র। তিনি প্রশ্ন করলেন, অজু করলা কই? জি কলপারে। চিনছো কেমনে? পদ্মজা হাসল, বলল, খুঁজে বের করেছি। নূরজাহান চোখ মুখ শক্ত করে বললেন, নতুন বউ রাইতের বেলা একলা ঘোরাঘুরি কইরা কল খোঁজার কি দরকার আসিল? আমারে ডাকতে পারতা। পদ্মজা মাথা নত করে অপরাধী স্বরে বলল, ক্ষমা করবেন দাদু, কি কাল আইলো। আচ্ছা পড়ো, এখন নামাজ পড়ো। নূরজাহান অসন্তুষ্ট ভাব নিয়ে ঘর থেকে বেরিয়ে যান। পদ্মজার দু চোখ ছলছল করে উঠল। যখন টের পেল এক্ষুনি সে কেঁদে দেবে, দ্রুত ডান হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে এরপর নামাজে মন দিল। পদ্মজাকে কাতান শাড়ি পরানো হয়েছে। বৌভাতের অনুষ্ঠান চলছে। সে এক বিশাল আয়োজন। বিয়ের চেয়েও বড় বৌভাতের অনুষ্ঠান হচ্ছে। অলন্দপুরের বাইরে থেকেও মানুষ আসছে পদ্মজাকে দেখার জন্য। আটপাড়ার প্রতিটি ঘরের মানুষ তো আছেই। পদ্মজার চারপাশে মানুষের গিজ গিজ। পরনে ভারী শাড়ি গহনা। এত মানুষ চারিদিকে। সব মিলিয়ে পদ্মজার নাজেহাল অবস্থা। মাথা নত করে বসে আছে সে। আপা। পূর্ণার কণ্ঠ শুনে মুহূর্তে পদ্মজার ক্লান্তি উড়ে যায়। চকিতে চোখ তুলে তাকায়। পূর্ণা, প্রেমা, প্রান্ত ঝাঁপিয়ে পড়ে পদ্মজার উপর। পূর্ণা আওয়াজ করে কেঁদে উঠে বলল, রাতে আমার ঘুম হয়নি আপা। পদ্মজার গলা জ্বলছে। প্রেমা পূর্ণা প্রান্তকে দুই হাতে জড়িয়ে ধরে চাপা কণ্ঠে বলে, আমারও ঘুম হয়নি বোন। আপা চল, বাড়ি চল। কাইল যাইব, আইজ না। এখন পদ্মজা আমরার বাড়ির সেরি। লাবণ্য বলল। সে সবে মাত্র এই ঘরে ঢুকলো। পদ্মজার জন্য খাবার নিয়ে এসেছে। পূর্ণা রাগ নিয়ে বলে, আমার বোন আমি নিয়ে যাব। আমাদের আপা, আমরা নিয়ে যেতে এসেছি, বলল প্রান্ত। রানী প্রান্তর কান টেনে ধরে বলল, পেকে গেছিস তাই না? ও ছাড়ো রানী আপা, ব্যথা পাচ্ছি। উরে আম্মা, তুই শুদ্ধ ভাষাও শিক্ষা লাইছস? রানী অবাক হয়ে জানতে চাইল। প্রান্ত অভিজ্ঞদের মতো হেসে বলল, ইয়েস। যারা যারা প্রান্তকে চেনে সবার চোখ কোটর থেকে বেরিয়ে আসতে চাইল। প্রান্ত একটি ইংরেজি শব্দ বলেনি, যেন মাত্র এখানে বজ্রপাত ঘটালো। রানী চোখ মুখে বিস্ময় ভাব রেখে বলল, এইটা মুন্না না অন্য কেউ? আমি মুন্না না, আমি প্রান্ত। প্রান্ত মোড়ল। প্রান্তের বলার ভঙ্গি দেখে সবাই হেসে উঠল। পদ্মজা হাসতে হাসতে রানীকে বলল, প্রান্ত অনেকগুলো ইংরেজি শব্দ শিখেছে। বউ মানুষ কেমনে দাঁত বাইর করে হাসতাছে দেখছ? বেহায়া বউসারা। কথাটি দরজার পাশ থেকে কেউ বলল। অন্য কেউ শুনতে না পেলেও পদ্মজা শুনতে পেল। সে সেদিকে তাকালো। অল্প বয়সী দুজন মহিলা এমনভাবে তাকিয়ে আছে যেন পদ্মজাকে চোখ দিয়ে গিলে খাবে। পদ্মজা তাদের উদ্দেশ্যে হাসে। পদ্মজার হাসি দেখে মহিলা দুজন থমথম খেয়ে গেল। দুজন চাওয়াচাওয়ি করে আবার পদ্মজার দিকে তাকালো।
পদ্মজা ততক্ষণে চোখ সরিয়ে নিয়েছে। অতিথি আপ্যায়ন চলছে ধুমধামে। রমিজ আলী, কামরুল, রজব সবাই উপস্থিত রয়েছে। খাওয়া শেষে তারা আড্ডা শুরু করে। রমিজ বললেন, মঞ্জুর সেরা, জলিল, সাইদ এরা কি আইছে? কামরুল দাঁতের ফাঁক থেকে যত্ন করে গরুর মাংস বের করেন, এরপর উত্তর দেন, না আহে নাই। হেদিন সাইদের বাপে আমার কাছে গেছিল। কেড়ে গেছিল? সাইদরে যাতে মাতব্বরের হাত থাইক্কা বাঁচাইয়া দেই। হেরা এখন কই আছে? আছে কোনোহানে, কয়দিন পরপরই তো উদাও হইয়া যায়। এহনের সেরাদের দায় দায়িত্ব নাই বুঝলা। আমার যখন 10 বছর তখন খেতে কাজ করতে যাইতাম। কামরুলের কথা উপেক্ষা করে রমিজ অন্য প্রসঙ্গ তুললেন। ক্ষমতা যার বেশি হের সুখ বেশি। আমার মাইয়েরা নির্দোষ আসিল, তবু কেমনটা করছিল সবাই। আজ যা মাতব্বরের সেরা বলে কিছুই হইল না। বদলা, আমরা বিয়া খাইতে আইছি। রমিজের অসহায় মুখখানা দেখে কামরুল, রজব, মালেক হুহু করে হেসে উঠলেন। রমিজের দৃষ্টি অস্থির। পেট ভরে খাওয়ার লোভে এখানে এসেছেন তিনি, নয়তো এখানে আসার এক ফোঁটাও ইচ্ছে ছিল না। পদ্মজা কিছুতেই খেতে পারছে না, অথচ ক্ষুধায় পেট চুচু করছে। চোখের সামনে এত মানুষ থাকলে কি খাওয়া যায়? পূর্ণা ব্যাপারটা ধরতে পেরে লাবণ্যকে বলল। লাবণ্য সবাইকে বেরিয়ে যেতে বলে, কেউ শোনে না। তাই সে ফরিনা বেগমকে নিয়ে আসে। ফরিনা বেগম সবাইকে বের করে দরজা ভিজিয়ে দিয়ে যান। ঘরে শুধু রানী, লাবণ্য, পদ্মজা, প্রেমা, পূর্ণা এবং প্রান্ত। পদ্মজা খাওয়ার জন্য প্রস্তুত হয়। পূর্ণা বলে, আপা আমি তোমাকে খাইয়ে দেই। পদ্মজা অবাক হয়ে তাকালো। ঠোঁটে ফুটে ওঠে মিষ্টি হাসি। পূর্ণা অনুমতির অপেক্ষা না করেই এক লোকমা ভাত বাড়িয়ে দিল। পদ্মজার 2 চোখ ছলছল করে ওঠে। পূর্ণা কখনো খাইয়ে দেয়নি, এই প্রথম খাওয়াতে চাইছে। পদ্মজা হা করে। লাবণ্য হেসে বলল, আমার এমন একটা বোন যদি থাকতো। আমি তোর বোন না? বলল রানী। লাবণ্য চোখ মুখ শক্ত করে বলল, জীবনে খাইয়ে দিছস, আবার বোন কইতে আইসস যে? তুই খাইয়ে দিছস? পূর্ণা তো ছুটু, তুইও তো ছুটু। আগে পদ্মজা খাওয়াইছে, এরপর পূর্ণা। আচ্ছা ভাত লইয়া আয়, খাওয়াইয়া দিমু। রানী বলল, এখন পেট ভরা। হ, এখন তোর পেট, নাক, মাথা সবই ভরা থাকবো। 2 বোনের ঝগড়া দেখে পূর্ণা পদ্মজা হাসে। কি মিষ্টি দুজন। ঝগড়াতেও যেন ভালোবাসা রয়েছে। লাবণ্যের চেয়ে রানী বেশি সুন্দর, তবে লাবণ্যকে দেখলে বেশি মায়া লাগে। লাবণ্য যে রাগী দেখলেই বোঝা যায়। গতকাল কি রাগটাই না দেখালো। ঘরে ঢুকলো আমির। আমিরকে দেখি পদ্মজা সংকুচিত হয়ে গেল। রানী প্রশ্ন করল, এইখানে কি দাবাই? পদ্মজাকে নিয়ে যেতে হবে, ও খাচ্ছে। আচ্ছা খাওয়া শেষ হলে নিয়ে যাব। বলতে বলতে আমির পদ্মজার সামনে বসলো। লাবণ্য জিজ্ঞেস করল, কই নিয়ে যাবা? আম্মার ঘরে। কেন? আম্মা বলছে নিয়ে যেতে। আম্মা একটু আগেই তো দেখা গেল। আমির হকচকিয়ে গেল। আমতা আমতা করে বলল, ও তাই নাকি? রানী তীক্ষ্ণ দৃষ্টিতে আমিরকে পরখ করে নিয়ে বলল, দা ভাই মিথ্যা বলছো কেন? মিথ্যা? আমি? অসম্ভব। আম্মা, আম্মা না, দাদু বলছে নিয়ে যেতে। এই তোরা যা তো, তোদের বান্ধবীরা আসছে। যা, হুদাই ঘ্যান ঘ্যান করছিস। লাবণ্য কথা বাড়াতে চাচ্ছিল। রানী টেনে নিয়ে যায়। প্রান্ত, প্রেমাও বেরিয়ে যায়। তারা বাড়ি থেকে পরিকল্পনা করে এসেছে, একসাথে পুরো হাওলাদার বাড়ি ঘুরে দেখবে। পূর্ণা খাইয়ে দিচ্ছে। পদ্মজা আমিরের উপস্থিতিতে বিব্রত হয়ে উঠেছে। খাবার চিবোতে পারছে না। আমির পদ্মজাকে বলল, বড় ভাবি বলল রাতে নাকি ঘুমাওনি? না, হ্যাঁ আসলে ঘুম আসেনি। ঘুমাবে এখন? না না, এ কি বলছেন? বাড়ি ভর্তি মানুষ। পদ্মজা দ্রুত বলল, আমিরের চোখের দিকে তাকিয়ে। কথা শেষ হতেই চোখ নামিয়ে নিল। আমির বলল, আচ্ছা খাও, আমি আসছি। আপনি কি রাতে দাদুর ঘরে এসেছিলেন? আমির চলে যাওয়ার জন্য দাঁড়িয়েছিল। এই কথা শুনে চমকে তাকালো। পদ্মজার দিকে ঝুঁকে জানতে চাইল, কেন? কেউ কি এসেছিল তোমার ঘরে? আমিরের এমন ছটফটানি দেখে পদ্মজা খুব অবাক হলো। সে অবাক চোখে তাকিয়ে থেকে বলল, হ্যাঁ এসেছিল, শেষ রাত্রিরে। আচ্ছা বলেই হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল আমির। পদ্মজা পিছনে ডাকলো, শুনল না আমির। হুট করে আমিরের পরিবর্তন পদ্মজাকে ভাবাতে লাগলো। পদ্মজাকে নতুন করে আবার সাজানো হয়েছে। বাসর রাত নিয়েও হাওলাদার বাড়িতে হাজারটা রীতি, সেসব পালন হচ্ছে। পদ্মজা নিয়ম রীতি পূরণ করছে ঠিকই, তবে মন অন্য জায়গায়। বিকালে সে দেখেছে আমির রিদওয়ানের পাঞ্জাবির কলারে 2 হাত দিয়ে ধরে কিছু বলছে। খুব রেগেছিল। তবে কি রিদওয়ানই এসেছিল রাতে?
ও বউ, উড়ো, এখন ঘরে গিয়া খালি দুজনে মিল্লা 2 রাকাত নফল নামাজ পইরা লাইবা। আনিসা যাও, লইয়া যাও, দিয়া আও ঘরে, বললেন ফরিনা। পদ্মজা কল্পনার জগৎ থেকে বেরিয়ে বাস্তবে ফিরে আসে। খলিল হাওলাদারের 2 মেয়ে শাহানা, শিরিন এবং আনিসা পদ্মজাকে নিয়ে 2য় তলায় ওঠে। আমিরের ঘরে ঢুকতে আর কয়েক কদম বাকি। পদ্মজা ঘুমটার আড়াল থেকে চোখ তুলে তাকায়। দরজা গোলাপ ফুল দিয়ে সাজানো, টকটকে লাল গোলাপ। হাওলাদার বাড়ির গোলাপ বাগান অলন্দপুরে খুবই জনপ্রিয়। পদ্মজার শুভ্র শীতল অনুভূতি হয়, কত সুন্দর দেখাচ্ছে। ঘরে ঢুকতেই তাজা গোলাপ ফুলের ঘ্রাণে শরীর মন অবশ হয়ে আসে। শুধু বিছানা নয়, পুরো ঘর লাল গোলাপ দিয়ে সাজানো। শাহানা পদ্মজাকে বিছানায় বসিয়ে দিল, এরপর বলল, ডরাইবা না, রাইতটা উপভোগ করবা। এমন রাইত জীবনে একবারই আসে। পদ্মজা লজ্জায় মরিমরি অবস্থা, সারা দেহ থেকে যেন গরম ধোঁয়া বের হচ্ছে। আনিসা সবকিছু ঘুরে ঘুরে দেখছে। একসময় বলল, আমার বাসর রাতটাও হুবহু এরকমই ছিল। চারিদিকে গোলাপের ঘ্রাণ, ফুলের ঘ্রাণে ভালোবাসা আরো জমে উঠেছিল। এই বাড়ির বউদেরই কপাল, আমরা এই বাড়ির সেরি হইয়াও জামাইয়ের বাড়িতে বাসর রাইতে ঘর কাগজের ফুল দিয়ে সাজানি দেখতে হইছে, বলল শিরিন। আনিসা কণ্ঠে অহংকার ভাব নিয়ে অদ্ভুত ভঙ্গিতে বলল, এইসব পেতে যোগ্যতা লাগে, যোগ্যতা ছাড়া ভালো কিছু পাওয়া যায় না। আমি উচ্চশিক্ষিত এবং সুন্দরী ছিলাম, ভালো কিছু পাওয়ার জন্য যোগ্য ছিলাম, তাই পেয়েছি। আর পদ্মজা যথেষ্ট সুন্দরী, গ্রামে থেকেও পড়ালেখায় খুব ভালো, তাই সেও যোগ্য। তোমাদের না আছে পড়াশোনা, না আছে ভালো গুণ, গায়ের রঙও ময়লা, কাগজের ফুলই তোমাদের জন্য ঠিক ছিল। আনিসার কথাগুলো শুনতে পদ্মজার খুব খারাপ লাগে। কোনো মানুষকে এভাবে বলা ঠিক না। শিরিন হৈ হৈ করে উঠল, এই রূপ বেশি দিন থাকবো না ভাবি, এত দেমাগ ভালো না। বিয়ার এতদিন হইছে, একটাও বাচ্চা দিতে পারছো? তাহলে এই গরিমা দিয়ে কি হইব? সন্তান ছাড়া নারীর শোভা নাই। আনিসা রেগে মেগে ফুঁসে ওঠে, গলা উঁচু করে বলে, সমস্যা আমার নাকি তোমাদের পেয়ারা ভাইয়ের, সেটা খোঁজ নাও আগে। আমি এক্ষুনি জাফরকে সব বলছি। এতদিন পর বাড়িতে এসেছি, এসব নোংরা কথা সহ্য করতে, অপমান সহ্য করতে? কালকেই চলে যাব আমি। আনিসা রাগে কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়। পদ্মজা হতবাক। শাহানা শিরিনকে ধাক্কা দিয়ে বলল, এত কিছু কেন কইতে গেলি? জানোস না এই সেরি কেমন? আমি হের বড় হইয়াও হেরে কিছু কই না। এখন আরেক ভেজাল হইব। যা হওয়ার হইয়া যাক, আমরারে কেমনে পায়ে ঠেলতাছিল দেহ নাই? এটা তো আমরার বাপের বাড়ি, এত কথা কেন শুনতে হইব? শিরিনের কণ্ঠ কঠিন, সে আজ এর শেষ দেখেই ছাড়বে। নতুন বউডার সামনে এমনটা না করলেও হইতো। ও পদ্ম, তুমি বেজার হইও না, এরা সবসময় এমনি লাইগা থাহে। পদ্মজা হাসার চেষ্টা করে। শাহানা দরজার বাইরে তাকিয়ে দেখে আমির আসছে নাকি। রাত তো কম হলো না। শাহানা আরো অনেকক্ষণ সময় নিয়ে পদ্মজাকে বোঝালো কি কি করতে হবে, কিভাবে স্বামীকে আঁচলে বেঁধে রাখতে হয়। পদ্মজা সব মনোযোগ সহকারে শোনে। আমির ঘরে ঢুকতেই শাহানা শিরিন বেরিয়ে গেল। আমির দরজা লাগিয়ে পালঙ্কের পাশে এসে দাঁড়ায়। পদ্মজা পালঙ্ক থেকে নেমে আমিরের পা ছুঁয়ে সালাম করে। আমির 2 হাতে পদ্মজাকে আঁকড়ে ধরে দাঁড় করায়। অনুভব করে পদ্মজা কাঁপছে। প্রচণ্ড শীতে মানুষ যেভাবে কাঁপে ঠিক তেমন। আমির দ্রুত ছেড়ে দেয়, বলে, পানি খাবে? পদ্মজা মাথা নাড়িয়ে জানায় সে পানি খাবে। আমির 1 গ্লাস পানি এগিয়ে দেয়। পদ্মজা এক নিঃশ্বাসে ঢক ঢক করে পানি শেষ করে। সারা শরীর কাঁপছে। শাহানা শিরিন বের হতেই বুকে হাতুড়ি পেটা শুরু হয়। ঘরে 4টা হারিকেন জ্বালানো, যেদিকে চোখ যায় সেদিকেই গোলাপ ফুল। ফুলের ঘ্রাণে চারিদিক মোমো করছে। এমন পরিবেশে বিয়ের প্রথম রাতে পরপুরুষকে স্বামী রূপে দেখা কোনো সহজ অনুভূতি নয়। আমির গ্লাস নিয়ে এগিয়ে আসলে পদ্মজা আটকে ওঠে, 1 কদম পিছিয়ে যায়। আমির একটু শব্দ করেই হাসে। পদ্মজা ভীতু ভীতু চোখে তাকায়। আমির বলে, হাতে গ্লাস নিয়ে সারা রাত কাটাবে নাকি? দাও আমার কাছে। আমির গ্লাস টেবিলের উপর রেখে আসে। পদ্মজা পালঙ্কের এক কোণে চুপটি করে বসে আছে। তার ডান পা অনবরত কাঁপছে, মনে মনে দোয়া করছে মাটি যেন ফাঁক হয়ে যায়, আর সে তার ভেতরে ঝাঁপ দিয়ে পাতালে হারিয়ে যেতে চায়। নয়তো লজ্জা আড়ষ্টতায় প্রাণ এক্ষুনি গেল বুঝি। আমির দূরত্ব রেখে পদ্মজার সোজাসুজি বসে। পদ্মজার এক পা যে কাঁপছে স্পষ্ট দেখা যাচ্ছে। তার দৃষ্টি অস্থির, এদিকে ওদিকে তাকাচ্ছে।
আমির মজা করে জানতে চাইল, পালানোর পথ খুঁজছো নাকি? না, না তো, বলল পদ্মজা। তাহলে কি খুঁজছো? পদ্মজা নিরুত্তর রইল। আমির পদ্মজার আরো কাছে এসে বসে। এক হাতে পদ্মজার এক হাত ছুঁতেই পদ্মজা ও মাগো বলে চিৎকার করে ওঠে। আমির পদ্মজার আকস্মিক চিৎকারে থতমত খেয়ে গেল। পদ্মজা ভয়ে ঢুক গেলে। সময়টা যেন যাচ্ছেই না। সে যদি পারত পালিয়ে যেত। ভয়ঙ্কর অনুভূতিদের খেলা চারিদিকে। আমির হা করে পদ্মজার দিকে অনেকক্ষণ তাকিয়ে আছে। এরপর দূরে গিয়ে বসে পদ্মজাকে বলল, আমার সাথে সহজ হওয়ার চেষ্টা করো। আমার দিকে ফিরে বসো, গল্প করি। পদ্মজা আমিরের দিকে ফিরে বসে, তবে দৃষ্টি বিছানার চাদরে নিবদ্ধ। আমির প্রশ্ন করে, আমার সম্পর্কে কতটুকু জানো? খুব কম, মিনমিনিয়ে বলল পদ্মজা। আমি তোমার চেয়ে 12 বছরের বড়। জানো, এখন জানলাম। তবে আপনার আচরণ ছোটদের মতো। পদ্মজা মৃদু হেসে আমিরের চোখের দিকে তাকিয়ে বলল। আমির বলল, আমার চরিত্রের বৈশিষ্ট্য আরও আছে। বুঝতে পেরেছি। আপনার কথাবার্তা এখন বড়দের মতো মনে হচ্ছে। ঢাকা আমার ব্যবসা আছে, শুনেছি। আমার সাথে তোমাকেও ঢাকা যেতে হবে। আচ্ছা, এই বাড়ির চেয়েও বিশাল বড় বাড়িতে আমি একা থাকি। যতক্ষণ বাইরে থাকবো তোমাকে একা থাকতে হবে। ভয় পাওয়া যাবে না। আমি ভয় পাই না। আমাকে তো ভয় পাচ্ছ। আমির হেসে বলল। পদ্মজা নিরুত্তর। কথা বলো, কি বলবো? আচ্ছা, আসো একটা মজার খেলা খেলি। পদ্মজা উৎসুক হয়ে তাকালো। আমির বলল, দুজনে দুজনের চোখের দিকে তাকিয়ে থাকবো। যার চোখের পলক আগে পড়বে সে হেরে যাবে। পদ্মজা খেলতে রাজি হয়। এই খেলাটা সে পূর্ণার সাথেও খেলেছে। পদ্মজা অনেকক্ষণ এক ধ্যানে তাকিয়ে থাকতে পারে, তাই তার আত্মবিশ্বাস আছে সে জিতবে। বরাবরই জিতে এসেছে। আমির 1, 2, 3 বলে খেলা শুরু করে। একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকে এক ধ্যানে। পদ্মজা খুঁটিয়ে খুঁটিয়ে আমিরকে পরখ করে। আমিরের চুল খাড়া করে উল্টা দিকে ফেরানো, থুতনি নিচে কাটা দাগ, গালে হালকা দাড়ি, শ্যামলা গায়ের রং, ঘন ভ্রু, চোখের পাপড়ি, পরেছে সাদা পাঞ্জাবি। এত বেশি ভালো লাগছে দেখতে। আমির পদ্মজার রূপে আগে থেকে দিওয়ানা। তার উপর এতক্ষণ তাকিয়ে থেকে অনুভূতির দফারফা অবস্থা। সে মুগ্ধ হওয়া কণ্ঠে বলল, পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী আমার বউ। কি ভাগ্য আমার। আপনিও সুন্দর। কথাটা মুখ ফসকে বলে উঠল পদ্মজা। যখন বুঝতে পারল, লজ্জায় মাথা নত করে ফেলল। আমির খুশিতে বাকবাকুম হয়ে বলল, তোমার পলক পড়েছে, আমি জিতে গেছি। পদ্মজা লজ্জায় নখ খুঁড়তে থাকে। আমির নিজের চুলে হাত বুলাতে বুলাতে বলল, আমি জানি আমি কতটা সুন্দর। রংটা একটু কালো হতে পারে, তবে আমি সুন্দর। তোমার মুখে শোনার পর ধরে নিলাম পৃথিবীর সেরা সুন্দর পুরুষের নাম আমির হাওলাদার। পদ্মজার 2 ঠোঁট নিজের শক্তিতে আলগা হয়ে গেল। সে আমিরের দিকে তাকিয়ে ভাবছে, মানুষ নিজের প্রশংসা নিজে কিভাবে করতে পারে। আমিরের ভাব দেখে মনে হচ্ছে সে সত্যি পৃথিবীর সেরা সুন্দর পুরুষ। পদ্মজা ফিক করে হেসে দিল। আমির তাকালো, বলল, হাসছো কেন? পদ্মজা হাসি চেপে বলল, কই না তো। আপনার আম্মা বলেছিল 2 রাকাত নফল নামাজ আদায় করতে। আমার আম্মা তোমার আম্মা না? এখন থেকে আপনার আম্মা না, শুধু আম্মা বলবে। গহনাগাটি নিয়ে নামাজ পড়বে, অস্বস্তি হবে না? হলো এবার। পদ্মজা অবাক হয়ে জানতে চাইল, শিরিন আপা বললেন গহনাগাটি নাকি স্বামী খুলে দেয়। তাহলে? আমির তীক্ষ্ণ চোখে তাকায়, ঠোঁটে বাঁকা হাসি নিয়ে বলল, তাই নাকি? দাও খুলে দেই। পদ্মজা দ্রুত চোখ সরিয়ে নিল। আমতা আমতা করে বলল, এটা বোধ হয় নিয়ম না, তাই আপনি জানতেন না। আমি পারবো। 2 রাকাত নফল নামাজের সাথে তাহাজ্জুদের নামাজও পড়েছে দুজন। আমির তাহাজ্জুদের নামাজের নিয়ম জানে না। পদ্মজা হাতে কলমে শিখিয়েছে। আমিরও মন দিয়ে শিখেছে এবং নামাজ পড়েছে। এরপর পদ্মজা জানালার সামনে গিয়ে দাঁড়ায়। জানালার সামনে বিশাল বড় জঙ্গল। সে আমিরকে প্রশ্ন করল, এই জঙ্গলে নাকি কি আছে? আমির পদ্মজার প্রশ্ন শুনেনি। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে পদ্মজার দিকে। গায়ে কোনো অলংকার নেই। খোলা চুল কোমর অবধি এসে থেমেছে। মধ্যরাতের বাতাসে তার চুল মৃদু দুলছে। আমির অনুভূতিকে প্রশ্রয় দেয়। পদ্মজার কোমর পিছন থেকে 2 হাতে জড়িয়ে ধরে। পদ্মজা কেঁপে ওঠে। বড় করে নিঃশ্বাস নেয়া অনুভব করে গভীরভাবে। পদ্মজার হৃৎপিণ্ড থমকে যায়। পায়ের তলার মাটি শিরশির করে ওঠে। তবে অদ্ভুত বিষয়, শুরুর মতো আমিরের স্পর্শ অস্বস্তি দিচ্ছে না তাকে, বরং ধারালো কোনো অজানা অনুভূতিতে তলিয়ে নিয়ে যাচ্ছে। আমির পদ্মজার ঘাড়ে থুতনি রেখে বলল, প্রথম যেদিন তোমাকে দেখি সেদিন মনে মনে পণ করি তোমাকেই বিয়ে করব।
তবে ভাবিনি প্রথম দিনই আমার কারণে এতটা অপদস্থ হতে হবে তোমাকে। অনেক চেষ্টা করেছি সব আটকানোর, পারিনি। সেদিন বাড়ি ফিরে আব্বাকে বলি, আমি বিয়ে করতে চাই পদ্মজাকে। প্রথম প্রথম কেউ রাজি হচ্ছিল না, পরে রাজি হয়ে যায়। মনে হচ্ছে চোখের পলকে তোমাকে পেয়ে গেছি। পদ্মজা নিশ্চুপ। সে অবাধ্য, অজানা অনুভূতিদের সাথে যুদ্ধ করবে নাকি সখ্যতা করবে ভাবছে। আমির পদ্মজাকে ঘুরিয়ে নিজের দিকে ফেরায়। পদ্মজা পাথরের মতো শক্ত হয়ে গেছে। আমির বলল, তোমায় আমি পদ্ম ফুল দিয়ে একদিন সাজাবো, নিজের হাতে সাজাবো। কথা বলো। আল্লাহ আবার কাঁপছে। আমাকে শক্ত করে জড়িয়ে ধরো, স্থির হতে পারবে। এই কি হলো? পদ্মজা শরীরের ভর ছেড়ে দেয় আমিরের উপর। আমির দু হাতে শক্ত করে ধরে রাখে। সেদিন রাতে জান্নাতের সুবাস এসেছিল ঘরে। পদ্মজা নিজের অস্তিত্বের পুরো অংশ জুড়ে স্বামীরূপে একজন পুরুষকে অনুভব করে। ভালোবাসাটা শুরু হয় সেদিন থেকেই। মন মাতানো ছন্দ এবং সুর দিয়ে শুরু হয় জীবনের প্রথম প্রেম, প্রথম ভালোবাসা।